তো আমাদের যথারীতি নবগ্রহ স্তোত্র পাঠ করে আমরা ক্লাসে পদার্পণ করি। তো কে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন? ধ্রুব, আজকে লিখে নীরজ দিছো? বাবুই করেন। ঠিক আছে। ॐ जवाकुसुमसङ्काशं कश्यपेन महादूतं धन्तारिणि सर्वपापघ्नं प्रणतस्मै दिवाकरं दिव्यशङ्खप्रसारवं क्षुदार्णवसम्भवं नमामि शशिनं भक्ता शम्भुर्मुकुटभूषणम् धरणि गर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभम् कौमारं शक्तिहस्तं च लोहिताङ्गं नमाम्यहम् प्रियङ्गुपोलिकाश्यामं रूपेण प्रतिमं बुधं शम्भुं सर्वगुणपेतं नमामि शशिनं सुतम् देवतानां च गुरुं कनकसन्निभं वन्दे भूतात्लिकेशं त्वां नौमि बृहस्पतिम् हिमकुंड मीनालाभं दैतानां परमं गुरुं सर्वशस्त्र पवकेसरं भार्गवं प्रणमाम्यहम् नीलाञ्जन तैतकं रविसुत महाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्त शनिश्चरम् अर्धकायं महागरं चन्द्रादित्य विमर्दकम् सिंहिकाया सुतंरुद्रं त्वांग्राहु प्रणमाम्यहम् पौलाल धूमशङ्काशं तरग्रह विमर्दकम् रुद्रं रुद्रात्मकं क्रूरं त्वां केतु प्रणमाम्यहम् इति आदित्यादि नवग्रहेभ्यो प्रणमाम्यहम्। দেখুন, আমাদের একটি সংকল্প থাকতে হবে। সনাতন অ্যাস্ট্রোলজা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল শিক্ষার্থীদের একটি সংকল্পবদ্ধ হতে হবে যে আমরা প্রকৃত জ্যোতিষ শিখব। তো তার জন্য আমরা খুব শীঘ্রই, যেহেতু আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে আহ, এই অনলাইন জ্যোতিষ শিক্ষার প্রথম ব্যাচের পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষা আমরা বাংলাদেশ এবং ভারতে আমরা অংশগ্রহণ করেছি। যদিও দুর্যোগের কারণে এখনো আহ, সবার খাতা আমরা পাইনি, এবং খাতা পৌঁছায়নি, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাতে পারিনি এই দুর্যোগের কারণে। তো সেই পরীক্ষা থেকে আমাদের কিন্তু শিখতে হবে যে আমাদের, দেখুন, সেখানকার বিজ্ঞ শিক্ষকরা আমাদের কিভাবে প্রশ্ন করেছিলেন বা আমাদের কেমন বিষয়গুলো জানতে চেয়েছিলেন, এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। তো এই শাস্ত্রের এমন কোনো প্রশ্ন থাকতে পারবে না যে প্রশ্ন আমরা পারবো না। ঠিক সেভাবে আমাদের গড়ে উঠতে, তো সেইভাবে গড়ে উঠতে গেলে আমাদের কিন্তু একটি বিশেষ করে মনোযোগ আকর্ষণ বা আমাদের গবেষণামূলক শিক্ষা নিতে হবে। সব সময় দেখা যাচ্ছে, যেমন দেখা যাচ্ছে, ধরুন একটি, আমি লক্ষ্য করেছিলাম যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে আপনারা যখন পরীক্ষায় বসছিলেন, তখন যে ভাইভাতে এমন এমন প্রশ্ন করা হয়েছিল, যে প্রশ্নটি আসলে খুবই ভাবিয়ে তোলে। আপনারা জানেন, সবাই বোঝেন, কিন্তু উত্তর দেওয়ার সময় আপনাদের কেমন যেন উত্তরটা আপনারা দিতে পারেননি ঠিক মতো, এমনও আমি দেখেছি। আবার যতটা পেরেছেন এটাও কিন্তু অনেক বেশি। তো আমি বলবো যে যেটা পেরেছেন সেই বেশি অংশকে আমরা বাদ দিব। আমরা পারিনি যেটা, সেটাকে নিয়ে আমাদের কিন্তু পথ চলা শুরু হবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা এর থেকেও আরো বড় কোনো দেশে বা বিশেষ অন্য কোনো দেশে আমরা পরীক্ষা দিব। সেই অনুযায়ী আমরা ধরুন এই জ্যোতিষ শিক্ষা নিয়ে নাড়াচাড়া করে আমরা তারপর মানুষের ভূত ভবিষ্যৎ গণনা করব। তো সেই ক্ষেত্রে কৌশলগুলোকে আমাদের শিখতে হবে। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সরাসরি জ্যোতিষ শিক্ষা দেয় না, বরং কৌশলগুলো শিক্ষা দেয়। তো সেই কৌশলগুলো জানার জন্য আজ কিন্তু বিশেষ করে বিষয় হচ্ছে হস্তরেখার শাখা রেখা বিচারের পদ্ধতি।
শাখা রেখাগুলো কি? শাখা রেখাগুলো সহযোগিতা করে নাকি সহযোগিতা হরণ করে? বিশেষ করে আমাদের শাখা রেখা কি দুর্যোগে ফেলে, না শাখা রেখা সহযোগিতা করে? এর আগে কিন্তু আমরা আজ 11 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। তো 10টি ক্লাসে ধরুন আমরা ভাগ্যরেখা নিয়ে আলোচনা করেছি, আয়ু রেখা নিয়ে করেছি, শিরোরেখা নিয়ে করেছি, বা ক্লাস হয়েছে, হৃদয় রেখা হয়েছে, বিবাহ রেখা হয়েছে। তো মেইন রেখাগুলো ধরুন ক্লাস হয়েছে, কিন্তু বাকি যে রেখাগুলো রয়েছে, শাখা রেখা, সেই শাখা রেখা আমাদের সত্যিকারের সহযোগিতা করে কি করে না, এটি যদি আমরা জানতে পারি, যে সেই সহযোগিতার ধরনটি কি, সেই ধরনটি জানতে পারলে ধরুন যে কোনো শাখা রেখা যদি বিষয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে হয়তো আপনারা উত্তর দিতে পারবেন। শুধু উত্তর দেওয়া নয়, যে ভাগ্যফল প্রত্যাশীকে যখন আপনাদের জানাতে হবে যে এই শাখা রেখা রয়েছে, আপনারা ফলাদেশ কি দেবেন, তো সেই ফলাদেশ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন। দেখুন, গতকাল বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেখানে আপনারা মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমরা কর্মের জন্য, প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা কর্মের জন্য খুঁজবো না, বা আমরা চাকরি খুঁজবো না, আমরা যোগ্যতা অর্জন করব, যাতে আমরা নিজেরা কিছু করতে পারি। তো সেই যোগ্যতা অর্জন করার জন্য, যে আমরা নিজেরা নিজ পায়ে যেন দাঁড়াতে পারি, তো নিজ পায়ে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু শাস্ত্র নিয়ে যেহেতু লড়ছি, সেই শাস্ত্রের যাবতীয় খুঁটিনাটি বের করতে হবে। এক্ষেত্রে অবশ্য আমি আজকে সন্ধ্যার ক্লাসে আমরা আলোচনা করব যে আপার ডিপ্লোমা ক্লাসটিকে কিভাবে সাজানো হবে, আপনাদের সবার মতামত নিব, নিয়ে আমরা কিভাবে অগ্রসর হতে পারি সে ব্যাপারে আজকে সন্ধ্যার ক্লাসে বিশেষ আলোচনা হবে, এবং আপনাদের মতামত প্রত্যাশা করা হবে। তাছাড়া আমি পূর্বেও বলেছি, অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমরা কি এই প্রথম বছরের ক্লাসে যোগদান করতে পারবো, বা বিশেষ করে আবার ডিপ্লোমা ক্লাসে যোগদান করতে পারবো কিনা। দেখুন, আপনাদের মস্তিষ্কে যদি ধারণ ক্ষমতা থাকে, যদি আপনারা মনে করেন যে আমরা ডিপ্লোমাতে আছি, আপার ডিপ্লোমায় ক্লাস করব, যে আমরা দ্রুত শিখবো, এই শিখার যদি ইচ্ছা থাকে, তাহলে আমার তরফ থেকে বা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের তরফ থেকে আপনাদের জন্য বাধা নেই। আপনারা নতুন যারা আছেন, তারাও কিন্তু বিকালের ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। তো আবার অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি, ধরুন আমরা তো পরীক্ষা দিয়েছি, পাশ করেছি বা পাশ করব, তো আমরা কি এই সকালে ক্লাসে যোগদান করব কিনা। দেখুন, শিক্ষার কিন্তু শেষ নেই। দেখুন, আপনারা শিক্ষা গ্রহণ করেছেন, আপনারা পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্ট করবেন বা ভালো শিক্ষা নিয়েছেন, আপনারাই তো আমাদের আবার এই পথ চলার পথে আরো গবেষণা করে নতুন নতুন তথ্য উপাত্ত আমাদেরকে দিতে পারেন। তখন কিন্তু যে আপনাদের জ্ঞানকে আমরা নিয়ে এবং আমাদের জ্ঞানকে আপনাদের উপর অর্পণ করে আমরা সুন্দর একটি আহ, জ্যোতিষশাস্ত্রবিদ, বা আমরা একটি মানে বিজ্ঞ জ্যোতিষশাস্ত্রবিদ হয়ে উঠতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নীতি নির্ধারণ থাকবে যে সব সময় একে অপরের শিক্ষা আদান প্রদান করা। এই আদান প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের শিখে ওঠা সম্ভব। তো যে জন্য বিশেষ করে আমাদের উচিত ছিল যে এই বন্ধের সময় বিশেষ করে হয়তো গ্রুপে আমাদের শিক্ষণীয় বিষয় আলোচনা করা, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে ধরেন আসলে কিভাবেই বা এটি সম্ভব, এটি বুঝতে হবে। তার জন্য আমরা আজ সন্ধ্যায় আমরা ঠিক মিলিত হব একই জায়গায়। তো মিলিত হয়ে আমরা কিভাবে ক্লাস না হলেও গ্রুপে কিভাবে আলোচনা করে আমাদের শিক্ষাকে সম্প্রসারণ করা যায়, কিভাবে এটিকে গবেষণায় আহ, আনা যায় বা গবেষণা করা যায়, ঘরে বসে যেন আমরা সময় যখন পাবো তখন যাতে গবেষণা করতে পারি, সে ধরনের আমাদের একটি চিন্তা চেতনা মাথায় আনতে হবে। তো এই যে শাখা রেখা, শাখা রেখা কেমন দেখা যায় সাধারণত? দেখুন, আমরা কিন্তু আগে রাহুর রেখা বা রাহুর শাখা রেখা আমরা ক্লাস হয়েছে, আপনারা সেই ক্লাসে অনেকে ছিলেন বা অনেকে ছিলেন না, সেটি ভিডিও দেখে নেবেন। তো এই যে রাহুর শাখা রেখা,
আমাদের ধরে নিতে হবে। যেমন হয়তো যে ক্লাসে আপনারা যেমনটি দেখেছেন, আবারও একটু দেখে নিন। ধরুন রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা একটু এলো, সেটি হৃদয় রেখায় টাচ করলো। তো আমরা এটি কি বুঝি? যে এই সময় হৃদয়টাকে ভাঙবে বা হৃদয়ের উপর আঘাত পড়বে। এটি আঘাত কেন পড়বে, এটি কিন্তু আমাদের জানতে হবে। কেন পড়বে? যে রাহু হচ্ছে একটি গ্রাসী গ্রহ বা একটি নৈসর্গিক পাপ। রাখতেছি আপনার ডিউটির জন্য। সেই যে পাপ গ্রহটি হৃদয়ে গিয়ে আঘাত করেছে, অর্থাৎ হৃদয়ে গিয়ে তীর বিদ্ধ করেছে। রেখাটি রাহুর ক্ষেত্র গিয়ে যখন হৃদয় রেখার উপর টাচ করেছে, তখন এটিকে তীর কল্পনা করতে হবে। যেমনটি আপনারা শিক্ষা নিয়েছেন যে ধরুন বিবাহ রেখা যদি রবি রেখাকে কর্তন করে, তাহলে কর্তন করতে গেলে এই যে ধনুকের মতো কর্তন করেছে। তাহলে আমরা কি শিখেছি? যে বিবাহ রেখা রবি রেখাকে কর্তন করলে, রবি রেখাকে টাচ করলে, তাদের মানে সেই পাত্র বা পাত্রী অপেক্ষা তার বিবাহটা একটু আপার লেভেলে হয়। কিন্তু কর্তন করার কারণে সেই আপার লেভেলে যে বিবাহ হয়, বা স্বামী বেশি ধনী হয় বা স্ত্রী বেশি ধনী হয়, তার বাবা বেশি ধনী হয় বা শ্বশুর শাশুড়ি বেশি ধনী হয়, এমনটি দেখা যায়। কিন্তু সেই ধনী প্রতিপত্তি পূর্ণ ঘরে অশান্তির সৃষ্টি হয়। তো অশান্তির সৃষ্টি কেন হয়? এটি রবি রেখাকে কর্তন করেছে, রবি রেখাকে কেটে দিয়েছে। অর্থাৎ আপনার সুনাম যশ প্রতিষ্ঠা পাওয়ার কথা, কিন্তু সেটি কেটে দেওয়ার কারণে বা ভেদ করার কারণে আমরা সেই যশ সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা এগুলো পাচ্ছি না। বা বিবাহ বিবাহিত জীবনে আমাদের জীবনের উপরে বা সেই দম্পতির জীবনের উপরে মানে তীর বিদ্ধ করেছে। এটি বুঝতে হবে। তো এটি কেন করলো? কথা হচ্ছে যে বুধের ক্ষেত্র থেকে রেখা এসে রবি রেখাকে কর্তন করলো। তো রবি রেখাকে, রবি আর বুধ তো মানে দুজনে, বুধ আর আদিত্য দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করে। তো এই যে বুধাদিত্য যোগ তৈরি করে, এটি তো শুভ যোগ। তো সেই শুভ যোগে অশান্তি কেন হবে? প্রশ্ন কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। দেখবেন ভাইবা বোর্ডে কিন্তু এই ধরনের প্রশ্নই হয়ে যায়, অথচ আমরা জানি, উত্তর দিতে পারি না। তো বুধের সঙ্গে তো রবির কোনো শত্রুতা নেই বা রবির সঙ্গে বুধেরও কোনো শত্রুতা নেই। অথচ যে বুধের ক্ষেত্র থেকে রেখা গিয়ে রবি রেখাকে কর্তন করছে বা রবির ক্ষেত্রকে কর্তন করছে, বা ক্ষেত্রকে ক্ষেত্রে গিয়ে অবস্থান করছে, তার ঘরে অশান্তি হচ্ছে। ওইখানে কিন্তু তখন ব্যাখ্যাটি এমন হতে হবে যে করছে কেন? রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। তো বুধ গিয়ে সেখানে ভেদ করছে বা সেখানে গিয়ে আঘাত করছে। তো এই নৈসর্গিক পাপ গ্রহের ভিতর বুদ্ধির দেবতা বুধ, সে কিন্তু কোনো পাপী জায়গা গিয়ে শান্তি পায় না। সে পাপ জায়গায় গিয়ে কখনোই শান্তি পায় না। সে সব সময়ের জন্য স্বচ্ছ। কারণ বুধের বর্ণ সবুজ। মানে সবুজ মানে কি? একেবারে টগবগে বৃক্ষ। সেই টগবগে বৃক্ষটি সে কি কখনোই চাইবে যে আমি একটি উত্থানরত বৃক্ষ, কেবল হয়তো 5-7টি পাতা ছেড়েছি, সেই গাছের উপর কেউ আঘাত করুক, বা সেই গাছের উপর একটি পাপগ্রহ ছায়া পড়ুক, বা তার উপর একটি আহ তীক্ষ্ণ ডালপালা ভেঙে পড়ুক, বা কেউ ধরুন কোনো কিছু দিয়ে চাপা দিক, এটি কিন্তু সে সহ্য করে না। যখনই সহ্য করে না, তখনই কিন্তু ওই যে বুধ, মানে সে তো বুদ্ধিমান বিচক্ষণ কৌশলী অধ্যবসায়ী শান্তিপ্রিয়, মানে নিজে একলা চলনীতি এগুলো নিয়েই সে চলতে চায়। তার বুদ্ধির প্রকাশ সে নিজে ঘটাতে চায়। তো রবি কিনা সেখানে নৈসর্গিক পাপ গ্রহ হয়ে ওই গাছকে বাড়তে দিতে চায় না। যখনই বাড়তে দিতে চায় না, যে আমার উপরে এসে বুধ তুমি আধিপত্য বিস্তার করবা, বা বুধ নিজেও যেতে চায় না, কিন্তু জোরপূর্বক বুধকে ঠেলে দেওয়া হয়েছে সেই রবির উপর, বা রবি রেখাকে কর্তন করার জন্য। সে তো কখনোই শত্রুতা চায় না। তো যখনই চায় না, তো সে গিয়ে কর্তন করে ফেলেছে। এখন তো রবি এটিকে সাধারণভাবে মেনে নিচ্ছে না।
যখনই মেনে নিচ্ছে না, তখন নিজের বুদ্ধিতে সে কিন্তু আর চলতে পারছে না। তখন তার জীবন সঙ্গী তার থেকে বেশি বুদ্ধি দিচ্ছে। কি দিচ্ছে? একটি বললে পাল্টা উত্তর দিয়ে দিচ্ছে। বা একটি কথা যখন বলছি, ওই যে বললাম বৃক্ষটি তকবগিয়ে উঠছে, তখনই চাপা দিচ্ছে। তো যখন একটি কোনো ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে তার স্বামী বা স্ত্রী ওটিকে সহজভাবে মেনে নিচ্ছে না। এটি যে ভালো, বা এটি যে আসলে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে আমরা একটি সুন্দর পথে আমরা বেরোতে পারি, সেই যে পথটি, সেটি মানতে চাইছে না। আর যখন মানতে চাইছে না, তখনই হচ্ছে তার গৃহে অশান্তি। তো এটি কেন মানে না, এটি কিন্তু আমাদের বুঝতে হবে যে মানে না কেন। দেখুন, আপনারা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, বা অনেক ক্ষেত্রে হবেন, চলার পথে হবেন। যেমন আমরা জানি, যদিও এটা আপার ডিপ্লোমার ক্লাস হবে, তবু একটু আলোচনায় উঠে আসলো না বললে নয়। যেমন আমরা জানি একটি নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট। তো 13 ডিগ্রি 20 মিনিটে একটি নক্ষত্র অতিক্রম করবে, আর একটি রাশি হচ্ছে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রির ভিতর দিয়ে 13 ডিগ্রি, মানে তিনটি নক্ষত্র প্রত্যেকটা রাশিতে থাকবে। তো 13 ডিগ্রি 13 ডিগ্রি, মানে দুটি যোগফল 26 ডিগ্রি 40 মিনিট। আর যে 3 ডিগ্রি 20 মিনিট আরেকটি নক্ষত্র থাকবে। তাহলে ওই নক্ষত্রটি পরের ঘরেও থাকবে, পরের ঘরে 10 ডিগ্রি থাকবে। যেমন অশ্বিনী ভরণী কৃত্তিকা, এই যে কৃত্তিকার 3 ডিগ্রি 20 মিনিট মেষ রাশিতে পড়ছে, আর 10 ডিগ্রি তো যে বৃষ রাশিতে পড়ছে। তাহলে এই কৃত্তিকা নক্ষত্রের কি প্রথম 3 ডিগ্রি 20 মিনিটের এক চরিত্র, আর পরবর্তী বৃষ রাশির 10 ডিগ্রির চরিত্র ভিন্ন হবে কিনা, একটু ভেবে দেখুন। হবে। স্যার ভিন্ন হবে, স্যার ভিন্ন হবে স্যার। ভিন্ন হবে। যদি ভিন্ন হয়ে থাকে, তাহলে ঠিক তদনুরূপ এই যে বিবাহ রেখা রবি রেখাকে কর্তন করলো, দুজনের চরিত্র ভিন্ন হচ্ছে। দেখুন, এইবার বুধ কোন কোন নক্ষত্রের অধিপতি আমাদের মুখস্থ রাখতে হবে, আর রবি কোন কোন নক্ষত্রের অধিপতি, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই দুটিকে যদি আমরা বিচার করে বের করতে পারি যে এই দুটি নক্ষত্র কোন কোন ঘরে রয়েছে, সেই ফলাদেশকে যখন আমরা সামনে নিয়ে আসবো, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে কেন বিবাহ রেখা রবি রেখাকে কর্তন করলে তাদের ঘরে অশান্তির সৃষ্টি হয়। সম্পূর্ণ কিন্তু গবেষণার বিষয়, সম্পূর্ণ রূপে গবেষণা করতে হবে। একটি প্রশ্ন বারবার দেখেছিলাম যে মঘা নক্ষত্রের আহ ইয়েকে, ইষ্ট দেবতাকে, বা মঘা নক্ষত্রকে নিয়ে কেন এই প্রশ্নটি হয়েছিল, এটি কিন্তু বুঝতে হবে। মঘা নক্ষত্রের অধিপতি কেতু, আমরা তো জানি। তো এই যে মঘার কেতু, সে বারবার ঘুরে ফিরে সামনে কেন এলো, এটি নিয়ে আমাদের গবেষণার দরকার। তো যাই হোক, এগুলো আমরা আহ বিকালের ক্লাসে আমরা একটি আলোচনা সাপেক্ষে আমরা ক্লাসকে কিভাবে সাজাবো, কিভাবে আমরা সামনের দিকে যাব, কিভাবে উচ্চতর শিক্ষা নিব, তখন আমরা আলোচনা করব। তো এখন বিষয় হচ্ছে শাখা রেখা, তবু আলোচনা করতে গেলে কিন্তু চলে আসে। এই যে যারা প্রশ্ন করেছেন যে আমরা আপার ডিপ্লোমা ওলারা কি এই ডিপ্লোমার ক্লাসে অংশগ্রহণ করতে পারবো কিনা। আরে আপনারা ডিপ্লোমা পাশ করে গেছেন, আপনারাই তো এখন শিক্ষক, আপনারা আমাদের কি শিক্ষা দেবেন না? যদি সত্যিকার অর্থে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার গবেষণামূলক শিক্ষা হয়ে থাকে, তাহলে আপনাদের সহযোগিতা তো আমরা কামনা করি, আপনারা তো সহযোগিতা করবেনই, এটা তো আমি প্রত্যাশা করি। তাছাড়া আমার একার পক্ষে, আমি বারবার করে বলেছি যে একার পক্ষে কিন্তু এই ব্যানারকে আর টেনে নেওয়া সম্ভব নয়। দিন দিন কিন্তু বয়স বাড়ছে, এমনকি সক্ষমতাও কমছে। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা তো আমি করজোড়ে প্রার্থনা করবই। সেই সহযোগিতা যদি আমি না পাই, তাহলে ধরেন এই শিক্ষার্থীদের আমি কিভাবে নতুনদের সামনের দিকে নিয়ে যাব, এটি কিন্তু বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে ভাগ্যরেখা চন্দ্র ক্ষেত্র থেকে উঠেছে। ভাগ্যরেখা দেখুন দুটি হাতেই অবশ্য একই রকম হয়ে গেছে।
একটি রেখা ভাগ্যরেখা মণিবন্ধন থেকে উঠেছে, আর 2 নম্বর হাতে হচ্ছে চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে। তো ধরুন চন্দ্রক্ষেত্র থেকে আরেকটি রেখা গিয়ে ভাগ্যরেখায় মিলিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি রেজাল্ট দিব? চন্দ্র কিনা ভাগ্যকে সাপোর্ট দেওয়ার জন্য একটি রেখা আসছে, শাখা রেখা, এটা নিশ্চয়ই মূল রেখা নয়। তাহলে সেটি চন্দ্র ভাগ্যকে আরো পুষ্ট করছে বা শক্ত করছে। তো এই যে শক্ত করছে, আদৌ করছে কিভাবে করছে? শক্ত করছে বলে উত্তর দিলে তো হবে না, এখানে উত্তরটিকে আরো একটু ঘোরাতে হবে। যে চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা, হুম, একটি শাখা রেখা গিয়ে ভাগ্যরেখার সঙ্গে মিলিত হয়েছে। ঠিক গোড়ায় মোটা, গাছের গোড়া মোটা, আগা চিকন। গোড়ার দিকে শাখা শিকড় চতুর্দিকে গেছে বিদায় গাছটি ঝড়ে পড়ছে না। এমনটি শুক্রের দিক থেকে হতে পারে যে শুক্রের দিক থেকে কোনো রেখা গিয়ে এই যে ভাগ্যরেখায় মিলিত হয়েছে। তাহলে কি নিচে সে ডালপালা এমন ভাবে বিস্তার, ওই সরি, নিচে সে শিকড় এমন ভাবে বিস্তার করেছে যে ঝড় আসুক, বন্যা আসুক বা দুর্যোগ আসুক, যাই আসুক, এই ভাগ্যরেখাধারী মানুষ সে সেটিকে রক্ষা করতে পারবে। এখন কথা হচ্ছে ঝড়টা কোন দিক থেকে আসবে। এর একটা গেল চন্দ্রের দিক থেকে সহযোগিতা করলো ভাগ্যরেখাকে, আরেকটি শুক্রের দিক থেকে সহযোগিতা করলো ভাগ্যরেখাকে। দুটি কিন্তু সহযোগিতা করলো। তাহলে এই দুটি জাতকের কোন দিক থেকে তাদের ঝড়টি আসতে পারে? রক্ষা তো সে করবে, কিন্তু রক্ষা করার জন্য আজকে ঝড় হবে বা বৃষ্টি হবে, আমাদের উঠানে ধরুন ধান শুকাতে দেওয়া আছে, তাহলে ধানটি হয় তুলতে হবে, নচেৎ সেখানে একটি ত্রিফল বা পলিথিন দিয়ে ঢাকতে হবে। সেটি তো আমরা জানি যে বৃষ্টি আসছে, এখন আমার ধান উঠানে দেওয়া আছে, এটিকে দ্রুত ঢেকে দিই। সেটি যদি আমরা না জানি যে এই দুটি শাখা রেখা ভাগ্যকে কোন দিকে সাপোর্ট দেয়, আর দুর্যোগ আসলে ওই দিক থেকে আসবে, তাহলে এবার বলুন কোন দিক থেকে সাপোর্ট দেয়? কেউ বলতে পারবেন কি? শুক্র ক্ষেত্র থেকে ভাগ্যরেখা, মানে শুক্র ক্ষেত্র থেকে কোন রেখা গিয়ে ভাগ্যরেখায় মিলিত হয়েছে, এটি ভাগ্যরেখাকে নিঃসন্দেহে বল দেয়। আবার চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্যরেখা, ওই চন্দ্রক্ষেত্র থেকে রেখা গিয়ে ভাগ্যরেখায় মিলিত হয়েছে, এটিও ভাগ্যকে সাপোর্ট দেয় বা ভাগ্যরেখাকে সাপোর্ট দেয়। কিন্তু এই দুটি কে কোন দিক থেকে সাপোর্ট দেয়, এটি কি আমাদের, আমরা যদি জানতে পারি, তাহলে দুর্যোগ যদি কখনো আসে তাহলে কিন্তু ওই দিক থেকে আসবে, আমরা সেই দিকে কিন্তু সতর্ক থাকতে পারবো। স্যার শুক্র থেকে তো স্ত্রী বিচার করা হয় স্যার, আর চন্দ্র থেকে মা, মা একটা বিচার করা হচ্ছে স্যার এখানে। তাহলে এই মা এবং স্ত্রী, এই দুই দিক থেকে স্যার মানে সহযোগিতা এবং দুর্যোগ স্যার, এটাই একটু নির্দেশ করতেছে মনে হয় স্যার। শুক্র থেকে স্যার শুক্র স্ত্রী, থেকে শুক্র, সুখ স্যার শান্তি, শুক্র সুখ শান্তি ধন ঐশ্বর্য শান্তি। বিচার করা হয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর চন্দ্র থেকে স্নেহ, প্রীতি, ভালোবাসা, এগুলো বিচার হুম। করা হয়। তো এখানে আমাদের একটু দেখতে, আরো একটু দেখতে হবে, আর একটু গভীরে প্রবেশ করতে হবে। সেটি হচ্ছে গুরুজি। শুক্র কেতুর ক্ষেত্রে গিয়ে ভাগ্য রেখাকে টাচ করেছে। তো শুক্রের সঙ্গে কেতুর কি কোনো নেগেটিভ সম্পর্ক আছে কি নেই? আছে স্যার, শত্রুতা আছে স্যার, হ্যাঁ, শত্রুতা। শত্রুতা আছে, শত্রুতা আছে স্যার। শত্রুতা আছে। সুন্দর। তাহলে এই শত্রুতা মানে শুক্রের সঙ্গে কেতুর শত্রুতা না কেতুর সঙ্গে শুক্রের শত্রুতা? স্যার কেতুর সাথে শুক্রের মানে শুক্রের শত্রু কেতু না, কিন্তু কেতুর শত্রু শুক্র। হ্যাঁ, সুন্দর। তাহলে যদি কেতুর শত্রু শুক্র হয়ে থাকে, তাহলে শত্রু একটি রেখায় এসে কেতুকে কিন্তু আঘাত করেছে। শুক্র রেখা বলবান তো গিয়ে স্যার। টাচ করা, সহযোগিতা কখন করে আর কখন আঘাত করে, এই দুটির পার্থক্য কিন্তু আমাদের বের করতে হবে।
টাচ করেছে একটি নতুন গাছে, ধরুন এখন বর্ষাকাল, পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা বের হচ্ছে, আপনি কি করলেন, এই কলমের আগা দিয়ে নিয়ে পেয়ারা একটা খোঁচা দিলেন, তাহলে ওই পেয়ারাটা কি ওই জায়গার থেকে সে আরো শক্তি নিয়ে দ্রুত বড় হবে, না ওই জায়গার থেকে পছন্দ ধরবে? পছন্দ হবে। পছন্দ হয়েছে। কেতুর শত্রু যদি শুক্র হয়ে থাকে, তাহলে শুক্র ক্ষেত্র থেকে রেখা এসে কেতুর ক্ষেত্রে ভাগ্য রেখাকে যে সাপোর্ট করেছে, এই সাপোর্টটি কিন্তু সে ভাগ্যের ক্ষতি করতে আসছে। কোন ক্ষতি করতে আসছে? শুক্র দেয় মানসিক সুখ, শান্তি, ওদিকে অর্থ সম্পদ সঞ্চয়ের সক্ষমতা। তো সেই জিনিসগুলোতে বাধা সৃষ্টি করে থাকে এই ভাগ্য রেখার, অর্থাৎ ভাগ্যের আমার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিতে কিন্তু সহযোগিতা অপেক্ষা বাধা সৃষ্টি করে শত্রুর কারণে। এটি কিন্তু আমাদের বুঝতে হবে। সেখানে আবার আরেকটি বিষয়ও বুঝতে হবে, সে তো ভাগ্য রেখায় এসে Mom, কেতুর সঙ্গে where's the headphones? যখনই মিলিত No, the হয়েছে, little ones. Do you say you সে have it? সেটা করবে কেন, এটিও একটু বুঝতে হবে। Ma, আমরা তো পূর্বে শিখেছি কি, যে কোন রেখা মানে গাছের যত ডালপালা হবে গাছ শক্ত, মাস্তুলের নিচে যত সাইডের থেকে আমরা লাঠি কাঠ মেরে দেব তত শক্ত হবে। কিন্তু ভেবে দেখুন, যে শত্রু এসে তার সঙ্গে মিলিত হলো, মানে ওই ব্যক্তির দেখা যাচ্ছে তার অবৈধ প্রেম, গুপ্ত শত্রু বা গুপ্ত প্রেম, গুপ্ত বিশেষ করে কোনো আম, বিষয় ফাঁস হয়ে যাওয়ায় তার জীবনের ভাগ্যের অধঃপতন ঘটবে। অর্থাৎ গোপন প্ল্যান প্রোগ্রাম, সেটি ওই শুক্র ক্ষেত্র থেকে সাপোর্ট রেখা, সেই কিন্তু টেনে নিয়ে যাবে গোপন দিকে, মানে গোপন প্রেমের দিকে, বা গোপন দ্বিতীয় বিবাহ করার দিকে ঝুঁকাবে, বা গোপনে সে শান্তি খোঁজার জন্য গোপনীয় পথ অবলম্বন করবে। আর যখন গোপনীয় পথ ওই কেতু যে চেপে রাখে, যখন চেপে রাখতে পারবে না, তখন কিন্তু ওটি বাস্ট হয়ে যাবে। আর বাস্ট যখন হবে, অর্থাৎ সেই দিনটি হচ্ছে আমাদের বিপদে পড়তে হবে। অর্থাৎ 10 দিন কিন্তু শুক্র সহযোগিতা দিয়ে যাবে, কিন্তু দিলেও যে একটি দিন বা একটি মিনিটের জন্য যদি সেটি প্রকাশিত হয়, তখন কিন্তু আমরা সত্যিকারে ওই জায়গার থেকে ক্ষতিগ্রস্ত হব। এটি কিন্তু মাথায় রাখতে হবে। স্যার, এখানে একটা প্রশ্ন জাগে যে সেটা কি করব? অবশ্যই করবেন, কেন করবেন না? এখানে যদি কেতু এবং আপনার শুক্র যদি উভয়ই শুভ থাকে, বা কেতু যদি আপনার এখানে অশুভ থাকে, শুক্র যদি শুভ থাকে, তাহলে কি হতে পারে? হ্যাঁ, এইখানে শুক্র শুভ থাকলে কি হবে, শুক্র অশুভ থাকলে কি হবে, কেতু শুভ থাকলে কি হবে, কেতু অশুভ থাকলে কি হবে, এটা হুম। 4টি প্রশ্ন হতে পারে। হ্যাঁ। 4টি প্রশ্ন হতে পারে। তাহলে কেতু তো নৈসর্গিক পাপ গ্রহ, কিন্তু ভাগ্য রেখাকে কেতু সাপোর্টই দিয়ে যায়, যতই পাপ গ্রহ হোক না কেন, কেতু সবসময় ভাগ্য রেখাকে সাপোর্টই দেয়। আর এই রেখাও কিন্তু সাপোর্ট দিচ্ছে। যখন আমরা অতি সাপোর্ট পাচ্ছি, শুক্র ভালো মন্দ পরের অংশে আসি, ভালো থাকলেও যে ব্যক্তি ভালো থাকবে বা শুক্র সাপোর্ট দেবে, মানে কি, আপনার যখন অতি ধন, অতি লোভ, অতি লালসা এগুলো যখন হবে, তখন আপনাকে তখন অবশ্যই অবশ্যই মন একটা চাইবে খারাপ কথা। যে একবার একটু আহ, মানে ড্রিঙ্কস করি, আজকে একটু ইনভেস্ট করি। কিন্তু ড্রিঙ্কস করার বিষয়টা আমি ভিডিও করলাম বা একটি ছবি তুললাম, কি হলো, স্বপন চক্রবর্তী বাবু প্রবীণ মানুষ, ইস, সে একজন ব্রাহ্মণ মানুষ বা ব্রাহ্মণ বংশোদ্ভূত মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, মানী মানুষ, একজন স্বনামধন্য জ্যোতিষ মানুষ, সে কিনা মদ খাচ্ছে, ইস, সর্বনাশ ঘটে গেল। এই যে ইস, এই যে ঘটিয়ে দিল, এটাই কিন্তু ওই মুহূর্তের জন্য ক্ষতি। অর্থাৎ লোভ লালসাকে আরো বাড়িয়ে দেয়।
কিন্তু এই শুক্র যদি ভালো থেকে তার রেখা গিয়ে ভাগ্যরেখায় মিলিত হয়, তখন কি করে? তাকে ওই জ্ঞান গরিমায় বাড়িয়ে দেয়, গুরুগিরি শিক্ষকতার দিকে নিয়ে যায়। এই শুক্রের সঙ্গে কেতুর মিলন ঘটিয়ে তখন শান্তির পতাকা উড়ায়। এমনকি সে দেখা গেল শান্তিমূলক সব সময় অফিস আদালতে বা কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে সহকর্মী অংশীদার বা উজির নাজির পাত্র মিত্র সকলের সঙ্গে মানে ভালো ব্যবহার করে বা সুন্দর ভাবে মিলেমিশে মালিক কর্মচারী ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে উন্নয়ন করা যায় সেই উন্নয়নমুখী চিন্তা চেতনা সর্বদা বিদ্যমান থাকে। তখন তো স্যার আবার আমাকে হরোস্কোপে চলে যেতে হবে। হ্যাঁ, তখন আমাদের হরোস্কোপ থেকে দেখে আসতে হবে যে শুক্র তার প্ল্যানেটে লগ্ন সাপেক্ষে কিরকম? শুভ না অশুভ, লগ্ন সাপেক্ষে সে কতটা শুভ ফল দিচ্ছে, এবং কেতু তার প্ল্যানেটে কেমন অবস্থানে আছে। অথবা হাত থেকেও বের করা যাবে যে কেতু তার হাতে কেমন আর শুক্র তার হাতে কেমন, এটি কিন্তু দেখা যাবে। দেখা যাবে না? যাবে। নীরজ কান্তি রয়, এই ব্যাপারে একটু আপনার আলোচনা প্রত্যাশা করছি। আমি যেটা বলতে চাইছিলাম হুম। যে আসলে সবার আগে আমাদের দেখা উচিত যে শুক্র এবং কেতুর সাথে সম্পর্কটা কিরকম, হুম। শত্রু মিত্র বা এই বিষয়টা। হুম। এখন শুভ শুক্র শুক্র থেকে যদি কেতুর সাথে তার সম্পর্ক তৈরি করে, শুক্র থেকে শুক্র ক্ষেত্র থেকে রেখা গিয়ে যদি কেতুর সাথে সম্পর্ক তৈরি করে, সেখানে একটা জিনিস আমরা বিষয় আইডেন্টিফাই করতে পারি, শুক্র আমাদের যে কোনো সম্পর্কের কারক, শুক্র গুরুগিরি পাণ্ডিত্যেরও কারক। কিন্তু শুক্র গুরুগিরি আবার বৃহস্পতির গিরিগিরির মধ্যে একটা পার্থক্য আছে। সেই সেই পাণ্ডিত্য সেই পাণ্ডিত্য কেতু, শুক্র আমাকে একটা পাণ্ডিত্যের দিকে নিয়ে যাচ্ছে, কেতুর সাথে একটা গোপন সম্পর্ক তৈরি করতেছে আমার সাথে। সেটা যদি শুভ অশুভ ক্ষেত্রে, যে অশুভ হবে যদি কেতু অশুভ হয়, তাহলে সেই পাণ্ডিত্যটা আমার টোটাল এটার গোপন থাকবে না, আমি ওইখান থেকে গেইন নিতে পারবো না। যদি আহ শুক্র অশুভ হয়, তাহলে সেটা পাণ্ডিত্যের পরিবর্তে আমাকে ওইখান থেকে সে একটা নেগেটিভ রেজাল্ট দিবে, যে রেজাল্টটা আমাকে আমার পার্সোনাল জীবনে আমার ভাগ্যের ক্ষেত্রে ওই সময়টাতে আমার আহ এই মানসিক একটা বিপর্যয় নিয়ে আসতে পারে। যে বিপর্যয়টা যে আমার হয়তো ভাগ্য আমাকে সাথ দিচ্ছিল, কিন্তু ভাগ্যটা আমাকে ওই সময়টাতে আমার ভুলের কারণে, আমার কোনো অনৈতিক কোনো বিষয়ের কারণে আমাকে ওই জায়গাটাতে ওই সময়টাতে আমাকে একটা নেগেটিভ রেজাল্ট দেবে। আমি এটাই বলতে চাইছিলাম স্যার। সুন্দর উত্তর। সেটিকে আমরা বের করব কত বছর বয়সে এটি হতে পারে। তো সেটি কিন্তু আমরা জানি যে ভাগ্যরেখার বয়স নির্ণয় আমরা কিন্তু শিখেছি। আমরা শিখেছি না আগে যে ভাগ্যরেখার বয়স নির্ণয় আমরা শিখেছি। তো যে বয়সে গিয়ে ওই রেখাটি টাচ করবে, সেই রেখাটিতে সেই বয়সে গিয়ে যখন শুক্রের রেখাটি গিয়ে সাপোর্ট পাবে, অর্থাৎ শুক্র ক্ষেত্র থেকে রেখা উঠেছে মানে প্রভাব রেখা, শুক্রের যে প্রভাব রেখা গিয়ে ভাগ্য রেখাকে টাচ করেছে এই, তো যখন প্রভাব রেখা ভাগ্য রেখাকে টাচ করেছে বা ভাগ্য রেখাকে ছেদ করেছে, এই শুক্রের বলবত্তা, শুক্রের অশুভত্ব, মানে বলবত্তা যত বাড়বে ভাগ্যের তত নির্মম পরিহাস ডেকে আনবে। বলবত্তা যত কমবে তত কিন্তু মিলিত হয়ে শুক্রের সঙ্গে কাজ করার চেষ্টা করবে। মানে শুক্র দৈত্যদের কুলগুরু, কেতু অন্ধকার জগতে থেকে সে আপনাদের জীবনে আলোর সন্ধান দেয়। কেতুর চোখ না থাকলেও কেতু গুপ্ত বিদ্যার মাধ্যমে, অর্থাৎ মানসিক জ্ঞান বা বিবেক বা ওই যে তিন চক্ষু, অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়ে, জ্ঞান চক্ষু খুলে দিয়ে আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। তো এই জ্ঞান চক্ষুর মধ্যে তার দেখার মধ্যে যদি শুধু কুদিকটা দেখে সুদিক বাদ দিয়ে, তাহলে অবস্থান যেমনটি হবে ঠিক তদনুরূপ কিন্তু এই শাখা রেখার ফলাদেশ হয়ে থাকে। ভাবা যায়, হ্যাঁ, ভাবা যায়। বলা যায় আমি যেটি বললাম, নিউজ বাবু, বলা যায়। 100 বার বলা যায় স্যার। আসলে রেখাগুলোকে আমাদের ওইভাবেই
ব্যাখ্যা করা উচিত। আপনি যত সুন্দর এক্সপ্লেন করলেন আজকে, মানে আমাদের চিন্তায় ওটা আঘাত করতে হবে, ওই হ্যাঁ, স্থানটাকে আঘাত করতে বললে পড়লে এখান থেকে রেজাল্ট কি আসতে পারে ওটা নিয়ে আসা যায়, হ্যাঁ, বিশ্লেষণ নিয়ে করে আসা নিয়ে যায়। আসা যায়। তাহলে আমরা যখন একটি প্রভাব রেখা সম্পর্কে যদি পরিপূর্ণরূপে শিখতে পারি, তাহলে আরো যত প্রভাব রেখা বা আরো যত শাখা রেখা, আরো যত রেখা আসবে, আমরা সেটিরও কিন্তু বিশ্লেষণ করতে পারবো। ধরুন, এই যে ভাগ্য রেখার থেকে মানে কোনো প্রভাব রেখা বা কোনো শাখা রেখা গিয়ে এই যে মঙ্গলের ক্ষেত্রে গিয়ে ক্ষেত্র থেকে গিয়ে ভাগ্য রেখায় আঘাত করলো। যদিও আমি চন্দ্রক্ষেত্রটাকে একটু অ্যাভয়েড করে চলছি, এটি আরেকটু পরে বলার জন্য। কেন আরেকটু পরে বলবো, যে আমরা আগে এই দিকটাকে একটু জেনে আসি, তারপর গিয়ে চন্দ্রেরটা বলবো। চন্দ্রেরটা সবাই বলবে শুভ, আমিও কিন্তু বলেছি শুভ, কিন্তু এই শুভর মধ্যে কি কোনো অশুভত্ব আছে কিনা সেটি খুঁজে বের করব, তার জন্য ওটা একটু পরে যাই। তো মঙ্গল থেকে শাখা রেখা বেরিয়ে ভাগ্য রেখায় গেছে। একটি জিনিস কিন্তু বারবার করে বলেছি, যে মঙ্গলের কোন রেখা, কোনো ভার্টিক্যাল রেখা বা মঙ্গলের ক্ষেত্রগত কোনো রেখা জগতের বুকে কাউকে কোনোদিন সহযোগিতা করেনি। যদি সেই সূত্রকে আমরা মেনে নেই বা মানতে আমাদের হবেই, তাহলে মঙ্গলের ক্ষেত্র থেকে ভাগ্য রেখা গিয়ে বা বা কোনো রেখা গিয়ে ভাগ্য রেখাকে টাচ করেছে বা ছেদ করেছে। টাচ করলে কি হলো, ভাগ্য রেখাকে একটু খোঁচা দিল, অর্থাৎ ভাগ্য আমাদের উঠতেছে, একটা খোঁচা মারলো। কেমন খোঁচা মারলো? ধরুন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশ একভাবে উঠতেছিল। ধরুন এমন একটা সময় এসে একটা আন্দোলন বা কোনো কিছু দিয়ে নতুন কিছু সৃষ্টির আগে যে অবস্থানটি তৈরি হয়েছে, এটি তো হবেই। ধরুন আমরা আজকে ধান কেটেছি, প্রথম ফলন, ধান গাছ 1 বছর ফল দেয়, পাট গাছ 1 বছরই ফল দেয়, মানে যত বাৎসরিক যে বৃক্ষগুলো 1 বছর ফল দেয়। তো 1 বছর পরে সেটি কেটেছি, কাটার পরে কি হয়েছে, ধানের যে গোড়া রয়েছে বা পাটের যে গোড়া রয়েছে, ও গোড়াকে উপড়ে ফেলতে হবে না? উপড়ে ফেলে পুনরায় চাষ দিতে হবে না? দিয়ে তারপর সেখানে আপনার বীজ বপন করে নতুন ফসল ফলাতে হবে না? তো যখনই এই ধরুন পুরাতন ফসল এতদিন পরে আমাদের এখান থেকে সেই ফসল তুলে নেওয়া হলো, এখন নতুন গাছ রোপণ করতে হবে। তাহলে নতুন সরকার নতুন নীতিতে নতুন ভাবে গবেষণা করে বা নতুন ভাবে সাজিয়ে তারপরে একটি সুন্দর ফসল উপহার দেবে বা সুন্দর ক্ষেত তৈরি করবে, সেই ক্ষেতে বীজ বপন করবে, সেই বীজেই তো চারা উৎপাদন হবে, সেখান থেকে ফল হবে, তারপর না আমরা সেটি ভক্ষণ করব। এটি তো নিয়ম, প্রকৃতি তো তাই বলছে। তাহলে মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে কেতুর ক্ষেত্রে ভাগ্য রেখাকে টাচ করেছে। টাচ করেছে মানে কি, মঙ্গলের রাগ জেদ ক্রোধ অহংকার তার ভাগ্যকে বারবার নাড়া দিচ্ছে। তখন সেই মানুষ আরো বেশি অহংকারী হয়ে যাচ্ছে। যখন অহংকারী হচ্ছে, তখন অহংকার হচ্ছে পতনের মূল। এটা বলতে পারি না আমরা? পারি। অহংকার তো পতনের মূল। যে অতি বাড়া বেরো না, ঝড়ে ভেঙে পড়বে, আর অতি খাটো হয়েও না, ছাগলে মুড়ে খাবে। তাহলে মঙ্গল কিন্তু সে তাকে বাড়িয়ে দিচ্ছে। আর যখন ভাগ্য রেখাকে সরাসরি ছেদ করে দিচ্ছে, তখন কি করতেছে, মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে কেটে বেরিয়ে দিচ্ছে। ভেবে দেখুন যে তখন কি হচ্ছে, কেটে বেরিয়ে যাচ্ছে। তাহলে মঙ্গলের যে সৌর্য বীর্য ঐশ্বর্য শক্তি সামর্থ্য যা কিছু আছে, সে ভাগ্যকে ভেদ করে দিচ্ছে, ভাগ্যকে কেটে দিচ্ছে। তাহলে মঙ্গলের অস্ত্র, অঙ্গারকারক গ্রহ অস্ত্র, সেই অস্ত্র দিয়ে ভাগ্যকে কাটা হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে না। আগুন দিয়ে বা অস্ত্র দিয়ে, পরমাণু অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, বা ধরুন এই মঙ্গলের ক্রোধ যে অহংকার দিয়ে ভাগ্যের উন্নয়ন করা যায় না।
হয়তো ক্ষণস্থায়ী যায়। ঠিক আছে, এই ধরুন আজ আমরা ওই অনেক সময় মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেক জায়গায় ডাকাতি হচ্ছে। আপনারা ইতিপূর্বে মুরব্বীদের কাছে শুনেছেন নিশ্চয়ই যে চোরের বাড়ি দালানো হয় না। শুনেছেন না এই কথাটি? স্বপন বাবু ভালো বলতে পারবেন, যেহেতু হ্যাঁ, উনি আমাদের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, এখন তো হয় ব্যতিক্রমী, আপনার মাঠে অনেক কিছু আছে না। হ্যাঁ আছে, হয়। ব্যতিক্রমী আপনার ওটা নিয়ে আছে, এবং আগে হয়তো এটা প্রবাদ বাক্যগুলো এখন পরিবর্তনও হচ্ছে, হ্যাঁ, পরিবর্তন যেহেতু হচ্ছে। আপনার পরিবর্তনও হ্যাঁ, হচ্ছে। তবে ওটা মানে কথিত আছে, এটা সত্য। হ্যাঁ কথিত আছে যে চোরের বাড়ি কথিত। দালান হ্যাঁ, হওয়া কষ্টকর। চোরের হ্যাঁ, বাড়ি দালান হয় সহজে। এক- ধরুন হ্যাঁ, আজকেও হয়তো 10 টাকা চুরি করলো, সে তো 10 দিন চুরি করতে পারবে না, প্রত্যেক দিন তো আর চুরি করতে পারছে না। তখন কিনা তার জীবনের ওই যে টান পড়ছে, যে পিছনে পড়ছে, ঠিক তদনুরূপ এই মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে ভাগ্যরেখায় টাচ করা তাকে অহংকারী করে। আর ভাগ্যরেখা কেটে বেরিয়ে যায় মানে অহংকারের চোটে তার ভাগ্যকে সে স্বীকার করতে চায় না। আরে ভাগ্য কি, আমি যদি অফিসে না যাই আমাকে বেতন দেবে? আমি যদি এখানে ক্লাসে আজকে এই দুর্যোগ মুহূর্তে যদি হাজির না হই, আপনারা কি মান্থলি বেতনটা আমাকে দেবেন? দেবেন না। এখানে একটা প্রশ্ন অটোমেটিকলি চলে আসে। সেটা বলেন। হচ্ছে যে সেটা হচ্ছে যে এই আপনার মঙ্গলের রেখাটা ভাগ্য রেখাকে কত বছর বয়সে গিয়ে কেটে দিল, হ্যাঁ, সেই এটা হতে সময়ে পারে। এই দুর্ঘটনা। এইবার তো, এই তো সুন্দর প্রশ্ন। এইবার মঙ্গলের ক্ষেত্র থেকে গিয়ে এভাবে সোজাসুজি কেটে দিতে পারে, আবার এভাবে গিয়ে উপরে কেটে দিতে পারে। যে সময় কেটে দিল সে বয়স তো আমরা বের করা শিখেছি, শিখেছি না? শিখেছি। ওই প্রথম বয়সে ক্লাস আপনার হয়েছিল আয়ু এখানে রেখার, দ্বিতীয় ক্লাস হয়েছিল শিরো রেখার, তৃতীয় ক্লাস হৃদয় ক্লাস রেখার, চতুর্থ ক্লাস ভাগ্য রেখা। তাহলে 4 নম্বর ক্লাসটি আমরা যদি দেখি, 4 বা 5 নম্বর ভিডিওটি দেখি, তাহলে ভাগ্যরেখার বয়স নির্ণয় সহ ক্লাস হয়েছে না আমাদের? হয়েছে। যখন হয়েছে, সেখানে আমরা যদি ঠিক এভাবে বিচার করি, তাহলে ফলটা কিন্তু এইরকমই হবে। অর্থাৎ সবসময় দেখতে হবে, আমরা বলেছি যে একে অপরের নিয়ামক আমরা। আপনাদের ভিতরেও এমন কিছু থাকতে পারে যে ওই যে প্রথমেই বলে গেলাম যে আপার ডিপ্লোমার শিক্ষার্থী যারা প্রস্তুতি নিচ্ছেন, যারা ডিপ্লোমা অলরেডি পরীক্ষা দিয়েছেন, দুটি ভালো ভালো প্রতিষ্ঠানে আপনারা পরীক্ষা দিয়েছেন, নিশ্চয়ই পাশ করবেন। তো আপনার জ্যোতিষ হয়েছে, তো কেন এখানে আসবেন? ওই যে আমাদের সহযোগিতা করার জন্য। আপনি শিক্ষা নিয়েছেন, আপনি সহযোগিতা করবেন, কেন করবেন না? যদি না করেন, তাহলে তো এই শাস্ত্র নিয়ে আলোচনা যত হবে ততই কিন্তু এর নিগূঢ় তথ্য বের হবে। এটি স্যার সমুদ্র, এখানে এটি মহাসমুদ্র। তাহলে এই স্যার গবেষণা আপনাদেরকে শিক্ষা দিতে হবে। যদি শিক্ষা না দেই, তাহলে তো আর এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আর কিন্তু আগাবে না। তো এখানে একটি কথা কিন্তু, ওই যে সহযোগিতা সেটি কিন্তু মঙ্গল। ধরেন মঙ্গল ধৈর্য, সাহস, মনোবল, জনবল এগুলো তো মঙ্গল দেয়। তাহলে আপনারা উপস্থিত থাকলে আমার একটু সাহস হবে। আপনারা আছেন, আমার আর একটু ধৈর্য বাড়বে। আপনারা আছেন, বা ধরেন ওই যে যে কথা বলে ফেললাম যে মান্থলি বেতন দিবেন, আমার সেই লোভে গিয়ে আমাকে ক্লাসে যেতে হবে। স্যার আপনার এই কথা যে মানে লোভটি, মানে কেটে কথাটি একটু যাচ্ছে। ভেবে দেখুন, যে আমি যদি উপস্থিত না হতাম, তাহলে তো আপনারা এরপরে মান্থলি বেতন দিবেন না। তার মানে কি, আমি স্বার্থের জন্য বা লোভের জন্য বা অর্থ উপার্জনের জন্য আমি আসছি এখানে ক্লাস নিতে। তাহলে ওই মঙ্গল কি ওই চোরের শীত কাটার মতো হবে না? এই ভাগ্যরেখাকে কেটে দেওয়া মানে চোরের শীত কাটার মতো হবে না? অবশ্যই। নীরজ বাবু বলুন। স্যার, আমি আসলে ওই আপনার মঙ্গলের রেখা এবং এই ভার্টিক্যাল রেখা নিয়ে আমার আমার একটা অ্যানালাইসিস বলতে চাই স্যার। হ্যাঁ, সেটা বলেন। সেটা হচ্ছে আমি খেয়াল করে দেখেছি যে এই ভার্টিক্যাল রেখাগুলা যখনই উঠে হুম। তখন একটা
ওই যতগুলো ভার্টিক্যাল রেখা আছে সেটা এক একটা ইভেন্ট, মানুষের লাইফে এক একটা ইভেন্ট। কোন কোন রেখা আছে যে একটা সময় নির্দিষ্ট সময় পরে থাকে না, কোন কোন রেখা আছে যে এটা তো তার হোল লাইফে থাকে, যেটা তার হুম, তার ওই জাতকের চরিত্রে এবং ভাগ্যে স্থায়ীভাবে প্রভাব বিস্তার করে। হুম, মঙ্গলের যে রেখাটার কথা আপনি বললেন স্যার, মঙ্গল আমরা জানি সে একটা অঙ্গারকারক গ্রহ। সে কোন যুদ্ধ ছাড়া কোনো কিছুই আহ, জয় করে না, এবং সে সবকিছু অধিকার করে নিতে চায়, ন্যায় নীতি এবং সবকিছু যুদ্ধের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। মঙ্গলের ক্ষেত্রে থেকে যদি কোনো ভার্টিক্যাল রেখা আমাদের ভাগ্য ক্ষেত্রে ভাগ্য রেখাকে অ্যাটাক করে বা ছুঁয়ে যায় বা ছোঁয়, একটা আছে সহযোগিতা, যদি কেটে যায় তাহলে ওই সময় ভাগ্যটাকে তার একটা ডেস্ট্রয় পর্যায়ে নিয়ে আসবে, কিন্তু আলটিমেটলি জয়টা হবে মঙ্গলের। কারণ সে যুদ্ধ করে ওই বিপর্যয় অবস্থা থেকে, ওই যে একটা যুদ্ধ হবে, তার আগে একটা যুদ্ধ হবে, ভাগ্যের সাথে তার একটা যুদ্ধ হবে, যুদ্ধের ওপর আলটিমেটলি সেই ভাগ্যটাকে সে আবার স্থিত করবে, সে ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে আবার শুরু করবে। এটা হচ্ছে স্যার আমার অ্যানালাইসিস আর কি। সুন্দর। আপনার অ্যানালাইসিসটা দেওয়ার কারণেই কিন্তু আরেকটি জিনিস শিক্ষার্থীরা শিখতে পারছে। দেখুন যে মঙ্গলের কি, সরি, মঙ্গলের শত্রুকে, বুধ স্যার, মঙ্গলের বুধ। শত্রু, মঙ্গলের শত্রুতা আহ, শনি আছে, শুক্র আছে, এগুলো তো মঙ্গলের শত্রুতা। না স্যার, শুধু মঙ্গলের বুধ। ডিরেক্ট শত্রু বুধ। কেতু, বুধ। তাহলে ভাগ্য, মানে আমার ভাগ্য কোন দিকে যাবে, আমি আমার ভাগ্যকে যখন গড়বো, আমরা একটা বুদ্ধি গবেষণা বিদ্যা দিয়ে আমরা আমাদের ভাগ্যকে গড়বো না? ধরুন আপনি হ্যাঁ চাকরি স্যার। করেন, আপনার অফিসের বসকে মন জুগিয়ে চলা বা সরকারি চাকরি করেন, সরকারকে সন্তুষ্ট রাখা এটা আপনার কর্তব্য, এবং দেশের সংবিধান অনুযায়ী আপনার কর্মক্ষেত্রের যথাসময়ে উপস্থিতি এবং আপনার দিনের যে কর্ম সেরে সরকারকে বুঝে দেওয়া, এটা আপনার দায়িত্ব। সেটি করার জন্য আপনাকে যে বিবেককে বা বুদ্ধি যেভাবে আটতে হচ্ছে, বা লেখাপড়া শিখে মাস্টার ডিগ্রি লাভ করে তবেই না কর্মে যোগদান করতে হয়েছে, সেই বিদ্যা বুদ্ধি দিয়ে সরকারি কর্মে যোগদান করে সরকারকে সহযোগিতা করতে হচ্ছে। তাহলে এই যে বুদ্ধিটা আপনি গুছিয়েছেন, ওই মঙ্গলের রেখা গিয়ে কিন্তু ওই বুদ্ধিটাকে কুবুদ্ধিতে পরিণত করতে পারে, যদি কেটে দেয় বা যদি টাচ করে। মানে কেতু হচ্ছে ওই বুদ্ধিকে কি করে, মানে এক জায়গায় আটকে দেয় কিন্তু প্রকাশ করে না। কেতুর প্রকাশ করে না। বুদ্ধিগুলো প্রকাশিত হয় না, নিজের মনের মধ্যে রাখে। অর্থাৎ সে তার প্ল্যান প্রোগ্রাম নিজে নিজে নেয়। তো যখন নিজে নিজে প্ল্যান প্রোগ্রাম নেয়, সেটি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সে নিজেই জানে। আর কে জানে? ওই কর্তা ব্যক্তি বস জানে। আর কে জানে? সেই মহান সৃষ্টিকর্তা জানে। তো সৃষ্টিকর্তা যেটি জানে সেটি হচ্ছে পরপারে যাওয়ার পরে বিচার হয়। কিন্তু আমাদের কর্তা ব্যক্তি যিনি, উনি তো জানেনই যে নীরজ বাবু আজকে অফিসে কতটুকু কাজ করেছেন, এটি তো জানেন। তাহলে সেইখানে যদি কেউ গিয়ে আপনার কাজের ক্ষতি করে বা ওই বুদ্ধি ভ্রংশ করে, তাহলে এটি কি আপনার ব্রেনকে বা ওই গোছানো বুদ্ধিকে, গোছানো প্ল্যানকে যদি লুট করে বা যদি ভেদ করে বা যদি কেটে দেয়, তাহলে সেই আপনি কি উপকৃত হলেন নাকি অপকৃত হলেন? প্রকৃত স্যার এখানে একটা বুঝতে প্রশ্ন পারছেন। চলে আসে। হ্যাঁ, নীরজ স্যারের কাছে একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হ্যাঁ দাদা বলুন। সেটা হচ্ছে যে যে আপনি এখানে ভাগ্যরেখা আপনার মণিবন্ধ থেকে সোজা আপনার শনি পর্যন্ত দেখলেন এবং মঙ্গল থেকে গিয়ে কেটে দিলেন, তখন আপনার এই বিশ্লেষণটা হলো। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে যে ভাগ্যরেখাটা আপনার শনি পর্যন্ত যায় নাই, এটা ধরেন আপনার একেবারে ছোট অবস্থায় আছে, ছোট অতটুকু পর্যন্ত যায় নাই, এটা 50% পর্যন্ত আছে, কিন্তু মঙ্গলের রেখা এটাকে ছুতেও পারে নাই, মঙ্গলের রেখা তার উপর দিয়ে চলে গেছে, ভাগ্য রেখার উপর দিয়ে চলে গেছে, তখন কি হবে? আমার দাদা প্রশ্নটা প্রশ্নটা কি একটু
না, ক্লিয়ার না, একটু ক্লিয়ার করতে হবে। যেমন আমি আমরা বলছি যে সাধারণত দেখি। ভাগ্যরেখাটা আপনার মণিবন্দর থেকে আপনার শনি পর্যন্ত গিয়ে আপনি মঙ্গলের রেখাটাকে কেটে দিলেন, যেখানে কাটলেন সেখান থেকে আপনি এই গবেষণাটা চিন্তা ভাবনাটা করলেন। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাগ্যরেখাটা অতটুকু উঠলো না, এটা ছোট অবস্থায় আছে, বা শাখা রেখা অবস্থায় আছে, বা ভাগ্যরেখা তার হাতে নাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি এখন আপনার প্রশ্নটা। এখানে হুম যেমন আমরা যতই বলি যে আমাদের ভাগ্য রেখাটাকে কেতু কন্ট্রোল করতেছে, আমরা হুম জানি যে কেতু শুধুমাত্র দেহধারী একটা বস্তু, যার কোন চোখ নাই। সে যে যে গ্রহের মতো থাকে সেই গ্রহ অনুযায়ী ফল দেয়। কিন্তু আলটিমেটলি আপনি একটা খেয়াল করে দেখবেন যে ভাগ্য রেখাটা কিন্তু শনির ক্ষেত্রে যাচ্ছে, মোটামুটি তার এমটা শনির দিকে, বা সেখানে সে রাইট। আমাদের চুল রেখায় গিয়ে অথবা হৃদয় রেখায় গিয়ে বিভিন্ন দিকে টার্ন নিচ্ছে। কিন্তু তার ফোকাসটা প্রায় ক্ষেত্রে শনির দিকে। তাহলে শনি আমরা জানি কর্ম আমাদেরকে করতেই হবে। কর্ম আমার যদি আমি না করি, ভাগ্য আমাদের কখনো সহায়ক হবে না। মঙ্গলের ক্ষেত্রে যে জায়গায় আপনি বলতেছেন যেখানে কেটে দিবে, ওই সময়ের বিপর্যয়ের পরে ওই সময়ের বিপর্যয়ের পরে জাতক তার নিজের চেষ্টায় সে প্রভূত উন্নত সাধন করবে, তখন তার ভাগ্য না, সে তার নিজের কর্মের উপর ডিপেন্ড করবে, তার নিজের মনোবলের উপর ডিপেন্ড করবে। সে তার যত সে যদি ধ্বংস, সে যদি একদম আহ হয়ে যায়, এই ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রগুলো দেখতে হবে। যদি সেই বিপর্যয়টার পরে সে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে সেই ব্যক্তি তার নিজের চেষ্টা সম্পূর্ণ সামনের দিকে এগিয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি দাদা? হ্যাঁ, না কোনো, কিছুটা বুঝতে পারছি। সুন্দর। না আর কি অনেকটাই বুঝতে আমি। পেরেছেন। বাকিটুক বুঝতে পারবেন কিভাবে দেখুন। হুম কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি। নিষ্ক্রিয় রবি মানে সক্রিয় রবি রবি, আর নিষ্ক্রিয় রবি হচ্ছে কেতু। তো নিষ্ক্রিয় রবি যদি কেতু হয়ে থাকে, তো ভাগ্যরেখা কেতুর ক্ষেত্রের ভিতর দিয়েই যাবে। তাই তো সেই ভাগ্যরেখা ছোট হোক, শনির ক্ষেত্রে উঠুক, বা আরেকটু আমরা দেখে আসি যে এই ভাগ্যরেখাটি ধরুন উঠে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে, উঠে শনির ক্ষেত্রে যেতে পারে, এমনকি শনির ক্ষেত্র ভেদ করে যেতে পারে, উঠে হয়তো রবির ক্ষেত্রেও যেতে পারে অনেক সময়। হুম তো যে হুম কোনো ভাবে যেতে পারে। আমার কথা হচ্ছে ভাগ্য কেতু আমাকে গুপ্ত বিদ্যা দিয়েছে, আমি সেটি সংরক্ষণ করে রেখেছি, যা দিয়ে আমি কর্ম করে খাচ্ছি, আমি ব্যবসা করে খাচ্ছি, আমি এই বিদ্যা শিক্ষা জ্যোতিষ শিক্ষা করে খাচ্ছি, বা ডাক্তারি করে খাচ্ছি, বা যা কিছু করে খাচ্ছি, তাকে ভাগ্য আমাকে সহযোগিতা করছে। কিন্তু মঙ্গল কিনা সে কি করলো? মঙ্গল গিয়ে শত্রু বুধ, এই বুধের যেহেতু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা, ওই নিষ্ক্রিয় রবি যে তার যে সুনাম যশ প্রতিষ্ঠা ঘটাবে, ওটি একটি কুবুদ্ধি বা একটি ঝড় গিয়ে তাকে থামিয়ে দিল। কেমন? আমি হয়তো আমরা আমি ভাবলাম আমি- ধরুন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে একটু জ্যোতিষ শিখেছি, তা আবার আমরা পরীক্ষা দেবো যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে 3,000 টাকা। দূর, বাদ দে ওগুলো। কি দরকার আমার পরীক্ষা দেওয়ার? আমি যা শিখেছি আমি এমনি জ্যোতিষ করে খেতে পারবো, দরকার কি আমার পরীক্ষা দেওয়ার? আমার আমার স্যার, আমার মনে হয় স্বপনবাবু যেটা বললেন, ওনার হচ্ছে নিচ থেকে কোনো ভাগ্যরেখা উপরে উঠছে, সেইটা মঙ্গলের রেখার নিচে বন্ধ আছে, হয়তো মঙ্গল রেখা ক্রস রাইট করে না। এটা হ্যাঁ, বলতে রাইট চাচ্ছেন? রাইট এটা উনি রাইট রাইট এটা বলতে ওই চাচ্ছেন? জায়গায় আসতেছি, আমি ওই জায়গায় আসতেছি। হ্যাঁ স্যার। ঠিক তদনুরূপ ওই যে কুবুদ্ধিটা দিল, এইবার মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে ভাগ্য রেখা এই পর্যন্ত উঠেছে। তাহলে কি হলো? ভাগ্য রেখার গাছটি উঠতে যাচ্ছে, মঙ্গল গিয়ে গাছটার উপরে চাপা দিয়েছে। এটি তো আগেই বলে গেলাম যে একটি গাছ প্রথমে বীজ থেকে দুটি পাতা হয়, দুটি এখন থেকে ক্লিয়ার। চারটি, চারটি থেকে ছয়টি, ছয়টি থেকে 10টি, এভাবে হয়ে তারপরে এক সময় সে ফুল দেয়, তারপরে ফল দেয়। তাহলে সেই গাছটিকে তো বাড়তেই দিচ্ছে না, মঙ্গল তো বাড়তে দিল না। কারণ একটি সূত্র বলেই দিয়েছি যে মঙ্গলের কোনো প্রকার রেখাই শুভ ফল দেয় না। জি আর স্যার। সেই ঠিক আছে। রেখা যদি ভাগ্য রেখায় গিয়ে টাচ করে বা ভাগ্য রেখা উঠতে না দেয়, চেপে দেয়, তাহলে গাছের উপরে যদি আগুনের সেক দেওয়া হয়, গাছে ফুল হয়েছে তার মাথায় যদি গিয়ে আপনি তাপ দেন, বা ধরুন গাছ তখন আগুন তখন ধরিয়ে দেন, ভাগ্যের অবনতি ঘটবে। তাহলে অর্থাৎ ভাগ্য ক্লিয়ার। চলবে না।
আবার ক্লিয়ার। অনেকে বলবে কি, এই জায়গায় ধরুন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী বাদে যারা আছেন, তারা কি বলবেন যে ভাগ্যের আগুন জ্বলে দেবে, মানে ভাগ্যের আগুন এমন জ্বলা দেবে যে সারা বিশ্ব তার নামে জয়গান করবে। আরে দেখায় দেন তো একটু একটা জয়গান করা লোক বেছে বের করে দিয়েন তো আমাকে। জীবন ইতিহাসে যদি তিনজনকে বের করে দিতে পারেন, তাহলে আর জ্যোতিষ নিয়ে এই বকবকটা করবো না। জীবন ইতিহাসে যতদিন আমি বেঁচে থাকবো। আর একজন বের করে দেন আগে, একটু দেখান যে মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে ভাগ্য রেখা ওঠেনি, তার নিচে পড়ে আছে, সেই ব্যক্তি মহা সৌভাগ্যবান হয়েছে। বা মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে ভাগ্য রেখায় টাচ করেছে বা কর্তন করেছে, সেই ব্যক্তি কোনো না কোনো দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়নি, ভুল পথে যায়নি, সে কারো দ্বারা দগ্ধ হয়নি, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। ওই যে গ্রহ দগ্ধ হয়, ঠিক যেমন দগ্ধ হয়, যেমন জ্বলে পুড়ে ছারখার হয়, ঠিক তদনুরূপ কেতুকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্বরিক্ত করে কিন্তু এই মঙ্গলের অঙ্গারকারক গ্রহ। ঠিক আছে। স্যার একটু একটু বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে বুধ যদি স্যার মানে বুধ স্যার মঙ্গলকে কুবুদ্ধি দিয়ে স্যার মানে ওই ব্যক্তিটার রাগ যে ক্রোধ অহংকার যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করতে গিয়ে স্যার মানে তার ভাগ্যের যে সম্পত্তি ছিল সেটা স্যার ভাগ্য মানে দাঙ্গা হাঙ্গামা করতে গিয়ে সম্পত্তি নষ্ট অথবা তার ভাগ্য হানি স্যার। এই যে এই মঙ্গলের ক্ষেত্র থেকে কেতুর মানে রেখাটা যদি কেতুর মানে ভাগ্য রেখায় টাচ করে স্যার, এটার ফলাফল হ্যাঁ, কি এটা হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ। এইবার ধরেন বুদ্ধি, আপনারা বলবেন যে বুধ যদি শক্তিশালী থাকে, দেখুন আপনারা যে প্রশ্ন করবেন সেগুলো তো অবশ্যই একটু ভাবতে হবে। ধরুন বুধ সুপ্রসন্ন বা বুধ খুবই ভালো, কেমন ভালো? বুধ ধরেন মিথুনে বসে আছে, বা ধরুন বুধ কন্যায় বসে আছে। তো এই দুটি ঘরে ধরুন বুধ তার নিজ গৃহ, আবার কন্যা তার মূল ত্রিকোণ এবং তুঙ্গ গৃহ এবং নিজ গৃহ। আচ্ছা যাই হোক, এখানে ধরেন বসে আছে, তার মানে বুধ শক্তিশালী। এবং কেতু ধরেন প্ল্যানেটের 2, 9, 10, 11-তে বসে আছে, তার মানে কেতুও শক্তিশালী। কিন্তু তথাপিও কোনো বুদ্ধিমান মানুষ যদি ভুল পথে পা দেয়, কোনো মানে যখন মস্তিষ্ককে সুন্দরভাবে সাজানো হয়, সবার মানে সাজানো সংসার ভাঙতে 1 মিনিট লাগে, কিন্তু সাজাতে কিন্তু 10 বছর লাগে। ঠিক আছে। অর্থাৎ ভাগ্যের উপর একটি কথা, ওই যে বললাম না, যে একটি কথা, একটি বিষয় যে মানুষকে কিন্তু বিগড়ে দিতে পারে, বেশি সময় লাগে না মানুষের মস্তিষ্ককে ঘুরাতে। ঠিক তদনুরূপ এই মস্তিষ্ক ঘুরিয়ে দিয়ে তখন কি করবে, তার প্রতিষ্ঠা বা তার উত্থানে বাধা সৃষ্টি করবে। এটাই কিন্তু স্বাভাবিক। এটা ওই এক স্যার মন দুধের মধ্যে এক ফোঁটা গোচনা পড়লে যেটা হয় হ্যাঁ, সেটাই হবে আর কি। স্যার হ্যাঁ, আমি আমি এখানে দেখেছি একটা তো, একটু আমি বলি স্যার। দেখেছি। আমার ধরুন আমরা 32 জন শিক্ষার্থী নিয়ে প্রথম ব্যাচে যাত্রা শুরু করেছিলাম। 32 জন শিক্ষার্থীর মধ্যে আমাদের পরীক্ষার্থী পেলাম 16 জন। তো 16 জন পেলাম, তার একজন আবার উপস্থিত হতে পারলেন না, নেটের কারণে হলো 15 জন। তাহলে 15 জন, তার মানে কি 50%-এর নিচে। কিন্তু আমি কেন এখানে জানলাম যে সারা বছর শিক্ষা নিয়ে, ভেবে দেখুন, ওই যে আমি একটি কথা বললাম যে আমি যদি এই দুর্যোগের মধ্যে ক্লাস চালু না করি, তাহলে আপনারা হয়তো আমাকে পারিশ্রমিক দিচ্ছেন না। ক্ষমা করবেন আমি যেভাবে বলেছি, যদি অপরাধ থেকে থাকে। আমি পারিশ্রমিকের জন্য আসিনি এই দুর্যোগের সময় ক্লাস নিতে। দুর্যোগের সময় আসছি আপনারা কে কেমন অবস্থানে আছেন একটু জানার জন্য, বা একটু সাক্ষাৎ হওয়ার জন্য, মনের একটু তৃপ্তির জন্য। মন নমস্কার যেহেতু স্যার। অশান্তিতে পরিপূর্ণ, সর্বক্ষণ বসে ওই শুধু নিউজ আর নিউজ দেখতে হচ্ছে মোবাইলে। তো এই নিউজ দেখতে দেখতে স্যার বলছি আমার আমার কথা কি মানে শোনা যাচ্ছে? চোখেও কুলাচ্ছে না, ওদিকে ধরুন মনেও আর কুলাচ্ছে না। তো যখন স্যার বলছি আমার আসছেন, কথা কি শোনা যাচ্ছে? তখন না আপনাদের সঙ্গে এসে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি কে বলছেন? শোনা যাচ্ছে প্লিজ? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলেন। উম, স্যার নমস্কার। স্যার আমার নাম সোনয় ঘোষ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে।
কি শুনতে সমস্যা হচ্ছে? হ্যালো? আসছে, মাঝে মাঝে আসছে না, কেটে যাচ্ছে। হ্যালো। শুনতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, আপনার কথা মাঝে মাঝে আসছে স্যার, মাঝে মাঝে আসছে না। নেটের সমস্যা ওটা স্যার ওদের। হচ্ছে সবার ক্ষেত্রে কি ওটা তাই হচ্ছে হচ্ছে? সবার ক্ষেত্রে কি তাই না স্যার, হচ্ছে? না না স্যার, না না। না না এখানে আচ্ছা, স্যার তো নেটের ও ঠিক আছে। তো এই নেটের যে স্যার। সমস্যা। ভাগ্যের যে বাধা, মানে শেষ মুহূর্তে গিয়ে ভাগ্যের বাধা, এটি দেখতে হবে ভাগ্য রেখার কত বছর বয়সে গিয়ে এই মঙ্গলের রেখা গিয়ে টাচ করেছে বা কেটে দিয়েছে। সেই বয়সে গিয়ে কিন্তু তার বাধাটি আসবে, সে যে কোনো ভাবে হোক। তাকে বিশেষ করে বুদ্ধি ধ্বংস করার জন্য, কারণ মঙ্গলের শত্রু গ্রহ বুধ, আর কেতু কিন্তু সেই বুদ্ধিমত্তা নিয়েই, নিজের বুদ্ধিমত্তা নিজে ধারণ করে ভাগ্য রেখাকে পরিচালিত করে। অর্থাৎ ভাগ্য স্যার তাকে টেনে নিয়ে যায় যে কোন পথে গেলে আমার দু পয়সা উপার্জন হবে, কোন পথে গেলে আমার ভাগ্য সুপ্রসন্ন হবে। এটি হচ্ছে গুপ্ত বিদ্যা, এটি হচ্ছে গুপ্ত বুদ্ধি বা গুপ্ত ব্রেন, সেটিই ভাগ্যরেখা। তো স্যার এখানে আমি স্যার এখানে আর এটা দুইটা এখানে কথা এখানে বলতে চাই। একটু 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 জানতে চাই। সেটা হচ্ছে যে যে মানে আপনার কেটে দিলেও আমরা এটার ব্যাখ্যাটা পেলাম, হুম। ক্লিয়ার। কিন্তু এটা কেটেও দিল না, টাচও করলো না, কিন্তু ওইদিকে গেল, তখন কি হবে? ওইদিকে গেল, কেতুও দিল না, হুম, বুধও দিল না, কথা হচ্ছে ভাগ্যরেখা নেই। হ্যাঁ, তার নেই। মানে একেবারে সরাসরি বলেন যে ভাগ্যরেখা নেই, মঙ্গলের ক্ষেত্র হুম, থেকে রেখা আসছে, কি হবে? রেখা আসছে। হ্যাঁ, নেই, কি হবে? ভাগ্যরেখা নেই, মঙ্গলের ক্ষেত্রে রেখা আসছে। তার মানে হ্যাঁ। মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা, শাখা রেখা আসছে, তার মানে হুম। কি? সে মঙ্গল, এক কি- কথায় বলেছি মঙ্গলের কোনো রেখাই শুভ নয়। তাহলে সেই আচ্ছা। ক্ষেত্রগত রেখা এসে কেতুর ক্ষেত্রে আঘাত করেছে, বা ধরুন কেতুর ক্ষেত্রে ছাড়া আর কোথায় বা করবে। এবার ধরে নিন মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে দাঁড়ালো, এই হুম। মানে আরেকটি হৃদয় রেখার মতো। তাই বলে কি এটি হ্যাঁ। হৃদয় রেখা? আরেকটি রেখা গিয়ে এই যে বৃহস্পতিতে আঘাত আনলো, এটি কি হৃদয় রেখা? বা আরেকটি রেখা গিয়ে আপনাকে, শাখা রেখা গিয়ে এ- রাহুর ক্ষেত্রে গেল, ওটি কি আরেকটি সিঁড়ু রেখা? না, এটা মঙ্গলের রেখা। আগেই তো আপনাদের বুঝতে বলেছি যে রেখা কোন দিক থেকে উঠিত হয়েছে, এটি আগে জানতে হবে। তো আমরা রাহুর ক্ষেত্র থেকে প্রভাব রেখা বা যে রেখাগুলো আসছে, আমরা সেটি কিন্তু শিখেছি যে কিভাবে রেখা কোন দিক থেকে মোটা, কোন দিক থেকে উঁচু, গোড়া সেটি আমাদের গোড়া এগুলো গোড়া মোটা, গোড়া মোটা হ্যাঁ, গোড়া মোটা বা কোন দিকে মোটা যেদিকে। তার উপর দিয়ে চিনতে হবে, কোন দিকে ডিপ তার উপর দিয়ে চিনতে হবে। যদি তাই চিনি, তাহলে যদি মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো শাখা রেখা বেরিয়ে রাহুর ক্ষেত্রে যায়, তাহলে কি হবে? আরে মঙ্গল, তুমি যে রাহুকে টুক্কা দেওয়ার কে? কোন ক্ষমতা আছে মঙ্গলের রাহুকে টোক্কা দেওয়া? আছে? যেখানে রাহু মঙ্গল যোগ, মানে কি যোগ? রাহু মঙ্গল এক ঘরে সন্ন্যাসরা যুক্ত হলে কি যোগ? অঙ্গারক। সন্ন্যাসরা যুক্ত। অঙ্গারক, অঙ্গারক আগুন যোগ। তাহলে আমরা যদি বলি যে মঙ্গলের ক্ষেত্র থেকে রেখা গিয়ে রাহুর ক্ষেত্রে গেছে, অর্থাৎ রাহুকে খোঁচা দিতে গেছে, খোঁচা দিতে গেছে মানেই তো অঙ্গার যোগ তৈরি করতে গেছে, মানে রাহুকে চেতাতে গেছে। তা রাহুকে চেতানো, যে ব্যক্তি চেতাবে, যে রেখাটি রাহুকে ক্ষিপ্ত করবে, সেই ব্যক্তির জীবনে কি ভালো কিছু হবে? না। রাহু হচ্ছে ডাকাত বা সন্ত্রাস বা, মানে ধরেন, গ্রাসী গ্রহ, যে সূর্যকে তারপর পর্যন্ত গিলে খেয়ে গেল। তাহলে তাকে গিয়ে খোঁচাতে যাবেন, আর সে মিষ্টি মিষ্টি কথা বলবে বা আপনার মঙ্গল কামনা করবে, এটি কিভাবে আশা করবেন? এটা হবে না, এটা কখনো হবে না। কি হলো? সর্বনাশ তো এবার। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আমি শুনছি শুনতে তো। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন, কিন্তু দেখা দেখতে যাচ্ছে না। পাচ্ছেন না মনে হয়। হ্যাঁ। দেখতে পাচ্ছি না। এটা কি হলো তো বুঝতে পারতেছি না এবার। লেখা হচ্ছে স্টপ ফ্লোয়িং পেজ। ও স্যার, একটা এবার টাচ প্লিজ। পড়ে একটা হোয়াইট বোর্ড হ্যাঁ, চলে একটা আসছে, একটা হোয়াইট হোয়াইট বোর্ড বোর্ড চলে চলে এসছে। আসছে।
এটা শেয়ার করতে কেউ হোয়াইট বোর্ডটা কি কেউ শেয়ার করছে? আমি দেখলাম সুবিধা শেয়ার করছে হোয়াইট বোর্ডটা। সুবিধা শেয়ার করছে।